সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভেন 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ওয়েলনেস। অনুষ্ঠানটি বরাবরের মতোই সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভেন 24 টেলিভিশন এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর আফসেল। এই মুহূর্তে আমরা খুব কমন একটি কমপ্লেইন অনেকের কাছ থেকে কম বেশি শুনতে পাই, সেটি হচ্ছে যে আমি কেন যেন খুব সহজে জিনিস ভুলে যাচ্ছি। এই ধরনের বিভিন্ন সিচুয়েশন কমনলি আমরা অবজার্ভ করছি এখন বিভিন্ন বয়সের মানুষের ভিতরে। ভুলে যাওয়ার সমস্যা, মেমোরি লস, এই কমপ্লেইনটি এত বেশি কমন। তো এই মুহূর্তে খুব সিগনিফিকেন্টলি একটি ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে এই মেমোরি লসের সাথে রিলেটেড, ভাইটামিন বি ডেফিসিয়েন্সি। আজকে ঠিক আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদেরকে এই বিষয়ে এবং মেডিসিন রিলেটেড যে কোনো প্রশ্নের জন্য সরাসরি ডায়াল করুন 646-307-9828 এই নাম্বার। বর্তমানে বাংলাদেশে এবং বাংলাদেশি কমিউনিটিতেও ভাইটামিন বি ডেফিসিয়েন্সি একটি সাইলেন্ট প্যান্ডেমিকের মতো দেখা যাচ্ছে বলে বিশেষজ্ঞরা মেনশন করছেন। আমাদের সাথে আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য সরাসরি সংযুক্ত হয়েছে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক নিউরোলজিস্ট ডক্টর দেবাশিস মৃধা। ডক্টর দেবাশিস মৃধা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনা। ধন্যবাদ হাফসা, ধন্যবাদ টিবিএনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ডক্টর দেবাশিস মৃধা, আমি মিশিগান থেকে, আমি একজন নিউরোলজিস্ট। ডক্টর মৃধা, আপনার কাছে আলোচনার শুরুতেই আমি জানতে চাইবো যে ভাইটামিন বি ডেফিসিয়েন্সি এই সিচুয়েশনটি এই মুহূর্তে বেশ কমনলি অবজার্ভ করছি এবং সব থেকে বেশি যে কমন কমপ্লেইনটি পেশেন্ট করতেন সেটি হচ্ছে মেমোরি লস। ভুলে যাচ্ছি, খুব বেশি ভুলে যাচ্ছি, এই কথাটা মানে যে কোনো বয়সের মানুষের কাছ থেকেই কমনলি শুনতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে যে তার ডায়াগনোসিস হচ্ছে ভাইটামিন বি ডেফিসিয়েন্সি। একজন নিউরোলজিস্ট হিসাবে শুরুতে আপনার কমেন্টটা এই বিষয়ে জানতে চাই। খুব সুন্দর প্রশ্ন। হ্যাঁ, প্রথম ভাইটামিন বি বলতে আমরা সাধারণত কয়েকটা ভাইটামিনকে বুঝাই। ভাইটামিন বি1, বি2, বি3, বি5, তারপরে ফলিক অ্যাসিড নাম করে একটা ভাইটামিন আছে, এবং ভাইটামিন বি12। যখন কেউ আমাদের কাছে আসে এবং বলে যে তারা ফরগেটফুল হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছে, ইমিডিয়েট মেমোরি, ধরুন তারা কোথাও একটা ফোন রাখলো এবং ভুলে গেল কোথায় সে রেখেছে, তারপর খুঁজে পাচ্ছে না, এমন যদি হয় তখন আমরা বলি ইমিডিয়েট মেমোরির প্রবলেম হচ্ছে। তখন আমরা যেটা দেখি মূলত সেটা হলো ভাইটামিন বি12 ডেফিসিয়েন্সি, আমরা এটাকে বলি। বি12 ডেফিসিয়েন্সি হওয়াটা বেশ একটু স্বাভাবিক এবং আমাদের দেশে খুব বেশি হয়। বেশি হওয়ার কারণটাও রয়েছে আমাদের দেশে। ভাইটামিন বি12 রয়েছে বিভিন্ন ধরনের ফুডের মধ্যে। আমরা যে মাছ খাই বা মাংস খাই বা সামটাইম লিফি ভেজিটেবলস খাই, এর মধ্যে রয়েছে। কিন্তু ব্যাপারটা হলো এই ভাইটামিন থাকার পরেও আমাদের শরীর অনেক সময় এই ভাইটামিন বি12টা অ্যাবজর্ব করতে পারে না, কারণ এইটা কন্ট্রোল করে একটা সাবস্টেন্স আমাদের, যেটা থাকে আমাদের ইন্টেস্টাইনে, যেটাকে বলে ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এই ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা যদি না থাকে আমাদের শরীরে, এটা অনেক সময় নষ্ট হয়ে যায়, তখন আমরা দেখি তারা অ্যাবজর্ব করতে পারে না। আর আমাদের দেশে বিশেষ করে এই নষ্ট হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক, কারণ আমাদের দেশে যাদের একবার ডিসেন্ট্রি হয়েছে বা দুবার ডিসেন্ট্রি হয়েছে, বা যারা গ্যাস্ট্রিক আলসার হয়েছে এবং যারা এই গ্যাস্ট্রাইটিসের জন্য ওষুধ খাচ্ছে, তারা এই ভাইটামিনটা অ্যাবজর্ব করতে পারে না। কারণ যাদের ডিসেন্ট্রি হয়েছে তাদের ওই ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা অনেক সময় নষ্ট হয়ে যায়, তারা আর অ্যাবজর্ব করতে পারে না। যারা প্রোটন পাম্প ইনহিবিটর নাম করে একটা মেডিসিন রয়েছে, যারা আমরা গ্যাস্ট্রিকের জন্য খেয়ে থাকি বা গ্যাস হওয়ার জন্য খেয়ে থাকি, ওই ওষুধটা খেলেও আর অ্যাবজর্ব করতে পারে না। তখন আমরা দেখি যে তাদের ভাইটামিন বি12 ডেফিসিয়েন্সি হয়, এবং এটা আমাদের দেশে খুবই কমন হচ্ছে। আর আমাদের দেশের মাছ মাংস তো ততটা পাওয়া যায় না, আর
মানুষ অ্যাফোর্ডও করতে পারে না। সেজন্য এই ডেফিসিয়েন্সিটা আমরা খুব বেশি দেখি আমাদের দেশে। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আমাদের প্রায় প্রত্যেকই রয়েছে আমাদের দেশে। এই জন্যই দেখি এই ব্যাপারটাকে, এই জন্যই তারা সাফার করে। ধন্যবাদ। আবার অনেকে এই সময়ে অনেকে আসলে ভেগান বা ভেজিটেরিয়ান হয়ে যাচ্ছেন, হুম। একদমই মাছ মাংস ছাড়া ডায়েট খাচ্ছেন, এবং অনেকে রিলিজিয়াস পারপাসেও হয়তো বা অনেক সময় মাছ মাংস খাচ্ছেন না, এবং তাদের ভিতরেও কিন্তু আসলে কমনলি এই ডেফিসিয়েন্সিটা অবজার্ভ করা যায়। হুম। তো শুরুতে আপনার কাছে আরো জানতে চাইবো যে আপনি যেহেতু দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে প্র্যাকটিস করছেন একজন নিউরোলজিস্ট হিসাবে, আপনি ব্যক্তিগতভাবে পার্সোনালি ভাইটামিন বি ডেফিসিয়েন্সির পেশেন্ট কত ফ্রিকোয়েন্টলি আপনি পাচ্ছেন, এই বিষয়ে আপনার ওপিনিয়ন? খুব ভালো প্রশ্ন। আসলে ভাইটামিন B12 ডেফিসিয়েন্সি নিয়ে এই দেশে সচেতনতাটা বেড়ে গেছে। এখানে এখন সব ডাক্তার খুব সচেতন। আমি যখন শুরু করেছিলাম 99-এ প্র্যাকটিস, তখন কেউই সাধারণত ভাইটামিন B12 ইনজেকশন দিত না বা ব্যবহার করা হতো না। কিন্তু এখন অনেকেই এই ভাইটামিন B12 ইনজেকশন, বি কমপ্লেক্স প্রেসক্রিপশন বা আমরা রিকমেন্ড করি, সেই জন্য এটা কমে গেছে। কিন্তু আমি যখন শুরু করেছি তখন ভাইটামিন B12 ডেফিসিয়েন্সিটা আমরা খুব বেশি দেখতাম, এখনো রয়েছে। এখনো আমরা প্রায় সপ্তাহে আমি একটা বা দুটো পেশেন্ট পেয়ে থাকি যাদের রয়েছে ভাইটামিন B12 ডেফিসিয়েন্সি, বা তাদের লেভেলটা একটু কম ধরনের। কারণ এখানে যে সমস্যাটা হয়, অনেকের গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি হয়, আর এখানে আরেক কয়েকটা ডিজিজ আছে, বলে ক্রোনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, এগুলো যাদের থাকে, বা ইরিটেবল বাউল সিনড্রোম, এই ধরনের ডিজিজ যাদের থাকে, তারা অনেক সময় ভাইটামিন B12 অ্যাবজর্ব করতে পারে না। সুতরাং তাদের এই ডেফিসিয়েন্সিটা থাকে। যাদের গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি হয়েছে তাদের অনেকেরই এটা হয়, এবং তারা অনেকে নিউরোলজিক্যাল কন্ডিশন নিয়ে আসে। আমি যখন শুরু করেছি বা তার বেশ কিছু পরে আমার একজন পেশেন্ট এসেছিল, উনি ছিলেন আমাদের হসপিটালেরই নার্স। ওনার কমপ্লেন ছিল যে উনি যখন দাঁড়ান তখন পড়ে যান, মানে হাঁটতে গেলেই ব্যালেন্সটা চলে যায়। উনি ওয়াকার নিয়ে আসছিলেন আমার, কিন্তু বয়স ছিল মাত্র 53 ইয়ার্স ওল্ড। পড়ে যান, এবং তারপরে ওনার কাছে আমি যখন জিজ্ঞাসা করলাম আরো ডিটেলস, তখন উনি বললেন যে হ্যাঁ, পাটা ঝিঝি করে, মানে পাটা টিংলিং নামনেচ আছে, আর উনি কিছু ভুলে যাচ্ছেন, মানে এখন মেডিসিন মনে রাখতে পারেন না। তখন আমরা বুঝে নিলাম ওনার হতে পারে এটা। আমরা চেক করলাম, তখন দেখলাম ওনার মাত্র 56 লেভেলটা, মানে খুবই লো। তখন আমরা ট্রিটমেন্ট শুরু করলাম। আমরা এই কন্ডিশনটাকে আমরা বলি কম্বাইন্ড স্পাইনোসেরিবেলার ডিজেনারেশন। যখন পড়ে যায় বা আস্তে আস্তে নামনেচ হয়ে যায়, ভুলে যাওয়া শুরু করে, তখন এটা সেরিবেলামটাও অনেক সময় অ্যাট্রোফিক হয়ে যেতে পারে। মানে এটা একটা সিভিয়ার কেস। এ ধরনের আমাদের অনেক পেশেন্ট আছে। আমার আরেকটা পেশেন্ট ছিল, সে ছিল একটু মেন্টালি স্লো। সে থাকতে হলো অ্যাসিস্টেড কেয়ার লিভিং এ, হাঁটতে পারতো না। আমার কাছে এলো, তারপরে বলল যে ও হাঁটে না, অনেক দিন ধরে হয়ে গেছে, ও ভুলে যায়, সবকিছু বলতে পারে না। তখন আমি চেক করে দেখলাম যে তারও ভাইটামিন B12 ডেফিসিয়েন্সি রয়েছে, ওর ডি ডেফিসিয়েন্সিও ছিল। তখন আমরা B12 দিলাম এবং তখন ভালো হয়ে গেল। কিন্তু যখন সিভিয়ার হয়ে যায় তখন ভালো হওয়াটা বেশ একটু কঠিন হয়। সুতরাং কারুর যদি টিংলিং নামনেস হয়, যদি তার ডায়াবেটিস না থাকে, ডায়াবেটিস থাকলেও যদি তার ব্যালেন্সটা অফ হয়ে যায়, যদি কেউ কারুর মাথা ঘুরায়, মাথা ঝিঝি করে, যদি কেউ ভুলে যায়, এ ধরনের যদি কেউ দুর্বল অনুভব করে, তখন তাদের এই ভাইটামিন B12টা চেক করা উচিত, কারণ এটা খুব ট্রিটেবল কন্ডিশন। আমাদের সাথে একজন দর্শক আছে, চলে যাচ্ছি দর্শকের প্রশ্নে। দর্শক আমাদের সাথে কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম হাসান। আমি ডাক্তার সাহেবকে একটা কোশ্চেন করতে চাই। সেটা হচ্ছে লাস্ট 1 মাসের বেশি হবে আমি আমার ডান হাতে চরম ব্যথা অনুভব করছি। এটা আসলে কোথা থেকে ব্যথাটা তৈরি হচ্ছে আর কোথায় যাচ্ছে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথম অবস্থায় ব্যথাটা আমার শুরু হয় কেনই থেকে। কেনর একটা জায়গায় কোথায় যে ওটা ব্যথা করতেছে ওকে খুঁজে পাওয়া যেত না।
হঠাৎ করে সেটা আস্তে ধীরে এটা কাঁধে চলে আসলো, এবং তখন আমি বলতাম আমার পিঠে ব্যথা নেই, আমার কাঁধে আর কোণের মধ্যে ব্যথা। এরপরে এটা নেমে হাতের দিকে আসলো, এবং হাতের দিকে যখন কবজি পর্যন্ত আসার পরে ওখানে এই পুরো হাতটা ঝুলে থাকলে মনে হয় যে ছিঁড়ে পড়ে যাচ্ছে। আর আর কোনোভাবে যদি আমি কফি কাপ ধরি বা মাউথ ব্যবহার করার জন্য হাতটাকে ব্যাকা করি, তাহলে পরে চরম ব্যথা শুরু হয়ে যায়। মানে ভালো হাতটা উইদিন 10 সেকেন্ডস ওর ব্যথার সেন্স চলে আসে এবং ব্যথা করতে থাকে। এবং কোথা থেকে ব্যথা শুরু হয় কোথায় যায়, তখন আমি আমার পিসিকে দেখালাম। পিসি আমাকে এমআরআই করতে দিলেন এবং তিনি বললেন যে আমার ঘাড়ের মধ্যে 5টা হাড়ের 3টা হাড় ডিসপ্লেস হয়ে গেছে। এটা নিউরোর একটা ব্যাপার হতে পারে। আমি এখনো ডাক্তার পাইনি। 26 তারিখে আমি নিউরো ডাক্তার সার্জনকে দেখাতে বলছে। আমি একজনের কাছে চেষ্টা করছি দেখানোর 26 তারিখ সকালে। তা আমি আপনাকে পেয়ে খুব খুশি হলাম। তাই এই বিষয়টা একটু জানতে চাচ্ছি, আসলে আমার কি সমস্যা হয়েছে। ধন্যবাদ আপনার জন্য ডক্টর মিত্র। ধন্যবাদ। আমার যেটা জানার ইচ্ছে রয়েছে যে আপনার কি কাঁধে খুব ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হয়? ঘাড়ের ব্যথা ওইভাবে হয় না। ঘাড়টা মনে হয় আমার ঘাড়ের সাথে মনে হয় মাথাটা একেবারে চেপে বসে আছে, খুব টেনশন মনে হয়। চুল যেখান থেকে শুরু হয়েছে ওই এলাকা থেকে মাথা যেখানে শুরু হয়েছে এইটাই খুব টেনশন মনে হয়। আর কয়েকদিন আগে আমি বেশ কয়েকবার খেয়াল করছি আমার পিঠের যেটা খোঁচা লাগা ব্যথাটা, মানে ডানার ভিতরে যে ব্যথাটা হতো, ওটা আমি আমার এক বন্ধুকে ফোনে কথা বলতে বলতে আমি বাড়িতে হেঁটে যাচ্ছিলাম। আমি তাকে বলছিলাম যে এরকম যে আমার পিঠে ব্যথাটা এখন একটু কমে গেল, হঠাৎ কমে গেল, এবং সেটা আস্তে আস্তে বাম পিঠে চলে গেল। এবং আমি তাকে বাসা পৌঁছাতে পৌঁছাতে 10 মিনিটের মধ্যে আমি তাকে বললাম যে এখন আমার এই ডান দিকের ব্যথাটা বাম দিকে হচ্ছে। তোমাকে আমি প্রমাণ রাখলাম যে তোমার সামনে ব্যথাটা আমার এই পিঠ থেকে এই পিঠে চলে গেল। এইরকম একটা অবস্থার মধ্যে আছি, এবং এই মুহূর্তে আমার হাতে কলম। আমার বর্তমানে ব্যথাটা অনেক কমেছে। ডাক্তার আমাকে গ্যাবাপেন্টিন এবং ডাইক্লোফেনাক দিয়েছেন। ব্যথা কমেছে, কিন্তু এখন টিঙ্কলিং, নামনেস, হাতটা ভারী হয়ে আছে। এবং হাতে যদি আমরা রক্ত চলাচল বন্ধ করে দিই যে ফিলিংসটা হয় আমার হাতটায়, সেই ফিলিংসটা এখন আমি এই মুহূর্তে আমার হাতে সেই ফিলিংস, ব্যথা নাই। যখন তখন ব্যথা আসতে পারে, খুব ভালো। যখন তখন চলে যায়। এই অবস্থায় আপনার যেটা করতে হবে, আপনাকে যে মেডিসিনটা দিয়েছে সেটা ঠিক আছে। আর আমরা যে আজকে ভাইটামিন নিয়ে কথা বলেছি, এই ভাইটামিনটাও আপনি খেতে পারেন, বি কমপ্লেক্স। এটা আপনাকে উপকার দেবে। আপনি যদি সবসময় বাম হাতে ফোন ধরে থাকেন তাহলে সেই বাম হাতটা চেঞ্জ করে ডান হাতে নেবেন, তাতে আপনার উপকার হবে। আর একটা ব্যাপার হলো যে আপনার চেয়ারটা, আপনি যদি কম্পিউটারে কাজ করেন তাহলে চেয়ারটাকে উঁচু করে নেবেন, কারণ একটু চেঞ্জ করলেই দেখবেন এই ব্যথাটা কমে যাবে। কারণ এটা ব্যথাটা মনে হচ্ছে আমার এলবো থেকে আসছে, যে আমরা যেটাকে বলি আলনার নিউরোপ্যাথি বা কিউবিটাল সিনড্রোম। এটা আমাদের দেশের অনেকেরই হয়, কিন্তু কিছুদিন পরে এই ট্রিটমেন্ট, আপনার যে নেপ্রোসিন দিয়েছে ওটাই কমে যেতে পারে। কিন্তু আপনার খেতে হবে 7 থেকে 10 দিন রেগুলারলি, তখন দেখবেন এটা কমে যাবে। আর এটা যদি কমে না যায় তাহলে আপনাকে করতে হবে একটা ইএমজি করে নিতে হবে, দেখে নিতে হবে যে আপনার পিঞ্চ নার্ভ নেকের কাছে আছে কিনা, সার্ভিক্যাল রেডিকুলোপ্যাথি আছে কিনা। এইটা দেখার পরে তারপরে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে কি আরো একজন দর্শক আছেন? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আপনার পরিচয় করুন। আমার পরিচয় নাসিমা আক্তার, বলতেছি নিউ ইয়র্ক থেকে। আমার মাথার ব্যথার সমস্যা আপু। আমার অনেক মাথা ব্যথা করে সারাক্ষণ, আর হলো ঘাড়ে ব্যথা করে। তারপরে আপনার হঠাৎ করে মাথা ঘুরান দিয়ে ফালাই দেয়। হ্যাঁ, আপনার যেটা আমরা বলি এই কন্ডিশনকে সার্ভিকোজেনিক হেডেক, মানে ঘাড় থেকে আপনার মাথাটা হয়তো ব্যথা করে আর মাথাটা ঘুরোয় অনেক সময়। এই আপনার কি মাইগ্রেন ছিল যখন আপনি মানে 16-17 বছর বয়স ছিল? হ্যাঁ, মাইগ্রেন ছিল, কিন্তু এখন তো ওইটা নাই।
এখন ততটা নাই, কিন্তু ওই না। মাইগ্রেন আমরা বলি এটাকে ট্রান্সফর্মড মাইগ্রেন অনেক সময়। আপনারা এক কাজ করতে পারেন, আপনি আমি আপনাকে একটা ওষুধ লিখে পাঠিয়ে দিতে পারি, সেটা প্রতিদিন খেলে, অথবা আপনি একজন নিউরোলজিস্টকে দেখালে ওনারা একটা ওষুধ দেবেন, বলে নরট্রিপটিলাইন, প্রতিদিন রাতে খেতে হবে। তখন দেখবেন আস্তে আস্তে এই ব্যথাটা, মাথা ধরাটা কমে যাবে, আপনার ঘাড়ের ব্যথাটাও কমে যাবে। যদি এটা না কমে, তখন আমরা, যেহেতু আপনার মাথাটা একটু ঘুরায়, তখন আমরা এমআরআই করিয়ে নিতে চাই, চেক করতে চাই যে কিছু অন্য কোনো অসুবিধা আছে কিনা, যেহেতু আপনি ডিজিনেস ফিল করেন, এই জন্য আর কি। তারপরে দেখা যাবে। প্রথমত আমরা এই ধরনের একটা মেডিসিন দেই। যদি মাথা ব্যথাটা প্রতিদিন হয়, তখন প্রতিদিন যদি না হয়, ধরেন সপ্তাহে 2 দিন বা 1 দিন হলো, তখন আপনি না, 2টো টাইলেনল প্রতিদিন খেয়ে নিতে একদম পারেন। আল্লাহ 30 দিনই ব্যথা হয়। অলমোস্ট 30 দিনই ব্যথা হয়, তাহলে আপনাকে 30 দিনই প্রিভেন্টিভ ব্যথা। মেডিসিন আমাদের দিতে হবে। প্রিভেন্টিভ মেডিসিন দিতে হলে প্রথমে আমরা ওইটা ট্রাই করব, নরট্রিপটিলাইন বা নিউরন্টিন নাম করে একটা মেডিসিন আছে, এগুলো আমরা ট্রাই করব। যদি সেগুলো কাজ না করে, তখন নতুন ধরনের যে মেডিসিন আছে, এমগ্যালিটি অথবা এইচওভি, ওইগুলো ইনজেকশন দিতে হয়, তখন আপনার ঠিক হয়ে যাবেন। কিন্তু আপনার এগুলো পেতে হলে একজন নিউরোলজিস্টকে দেখাতে হতে পারে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক আপনাকে। আপনি বলছিলেন যে ভাইটামিন বি ডেফিসিয়েন্সির সাথে নিউরোপ্যাথির যে ক্লোজ একটা রিলেশন, সেটি সম্পর্কে বলছিলেন। তো যদি আমরা একটু সহজভাবে জানতে চাই যে প্যাথোফিজিওলজি, সেটি যদি আপনি আমাদের সাথে একটু আলোচনা করেন। ভাইটামিন বি, এই ভাইটামিনগুলো আমাদের শরীরের জন্য খুবই এসেনশিয়াল। এটা এসেনশিয়াল ভাইটামিন বলা হয়। আমাদের যে মেটাবলিজম, আমাদের যে জেনেটিক মেকআপ, এগুলো সব কিছুর ক্ষেত্রে এই ভাইটামিনগুলো দরকার হয়ে থাকে আমাদের এনার্জি প্রোডাকশনে। ধরো কেউ এলো, বললো যে আমি খুব দুর্বল ফিল করছি, তাহলে মোস্ট লাইকলি তাদের ভাইটামিন বি এর ডেফিসিয়েন্সি আছে, অথবা ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি আছে। এই দুটো ডেফিসিয়েন্সি থাকলে সাধারণত তারা দুর্বল হয়ে যায়। আমাদের সেল গ্রোথ, আমাদের এনিমিয়া, যে আমাদের একটা রোগ হয় বলে এনিমিয়া, ব্লাড কাউন্ট কমে যায়, সেক্ষেত্রেও আমরা দেখি ভাইটামিন বি কম 12 এর দরকার আছে। কারণ যে কোনো মেটাবলিজম, আমরা যা খাচ্ছি, এগুলো অ্যাবজর্ব করার জন্য, এগুলো মেটাবলিজম করার জন্য, এগুলো থেকে এনার্জি প্রডিউস করার জন্য এই ভাইটামিনগুলো কোফ্যাক্টর হিসাবে কাজ করে। এই জন্য আমাদের এগুলো দরকার। এগুলো যখনই থাকে না, তখন আমরা যে খাচ্ছি, এটা দিয়ে আমরা এনার্জি প্রডিউস করতে পারছি না। ওই যে আমরা দেখি অনেক সময় যে অনেকের আছে ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম, তাদের এত দুর্বল থাকে সব সময় যে তারা কিছু করতে পারে না। তখন আমরা দেখি যে ওরা অনেক সময় আসলে এই ভাইটামিনগুলো নিজেরা ব্যবহার করতে পারে না, কোথাও একটা কোফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকে, এই জন্য ব্যবহার করতে পারে না, ওরা দুর্বল হয়ে যায়। আমাদের শরীরের যে কোনো প্রসেসের জন্য, যে কোনো মেটাবলিক প্রসেসের জন্য আমাদের এই ভাইটামিনগুলো খুবই দরকার। এই জন্যই আমরা এই ভাইটামিনগুলোর ডেফিসিয়েন্সি হলে আমরা খুব দুর্বল হয়ে যাই, আমাদের নিউরোপ্যাথি হতে পারে, আমাদের হেডেক হতে পারে। জি, আবার আসবো আপনার সাথে আলোচনা। একজন দর্শক আছে, চলে যাচ্ছে দর্শকের প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার পরিচয়। হ্যালো, জি, শুনতে পাচ্ছি। আসসালাম দর্শক। শুনতে পাচ্ছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার হাজবেন্ড স্ট্রোক পেশেন্ট, তো রাইট সাইড তার ড্যামেজ। সে এখন ভালোই ছিল এতদিন, এখন আবার মাথাটা খালি নিচু করে থাকে। তো এটার জন্য আমি কি করতে পারি, কি সাজেশন নিতে পারি আপনাদের কাছ থেকে? আমি শুনতে পাইনি, আগে তুমি বলো তো একটু প্রশ্নটা। আমার হাজবেন্ড ব্রেন স্ট্রোক করছে, রাইট সাইড ড্যামেজ। এখন তাকে আমরা থেরাপি করাচ্ছি এখনো প্রেসবিটেরিয়ানে। তো সে ইদানিং মাথাটা, আগে তো মাথা সোজা করে থাকতো, এখন ইদানিং মাথাটা নিচু করে থাকে। এটাকে আমরা কি করতে পারি? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। মাথাটা নিচু করে থাকে, আমি সেটা বুঝেছি, কিন্তু তার আগে কি বলেছেন উনি? উনি বলেছে যে স্ট্রোক করেছে, স্ট্রোক করে ওনার সে আগে ভালোই ছিল, মানে হাঁটাচাড়া, মানে প্রেসবিটেরিয়ান হাসপাতালে আমরা এখনো থেরাপি করাচ্ছি। সে হাঁটতে পারছে, হাতটা এখনো আসে নাই।
স্ট্রোক করেছে তারপরে মাথাটা নিচু করে থাকে। রাইট সাইড ইদানিং আগে কিন্তু এটা ছিল না, সোজা হয়ে হাঁটতো সুন্দর ওয়াকার দিয়ে ক্যান দিয়ে। এখন থেকে বসলে মাথাটা নিচু করে একদম নিচু করতে 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 নিচু হয়ে যায়। এটা আমি কি হ্যাঁ, করতে পারি? এটার কারণ হলো তো যে যেহেতু ওনার রাইট সাইডটা প্যারালাইসিস হয়ে গেছে, এই জন্য মাথাটাকে ধরে রাখা, মাথাটা তো খুব হেভি, ধরে রাখাটা বেশ কঠিন হয়ে যায়। আর বিশেষ করে টাইটনেস হয়ে যায় রাইট সাইডের নেকের মাসেল। স্ট্রোক হলেই স্পাস্টিসিটি হয় আমরা বলি, বা টাইটনেস হয়ে যায়। ওই স্পাস্টিসিটি হলে ওটা আস্তে আস্তে টেনে ধরে, ঘাড়টাকে টেনে ধরে, এই জন্য মাথাটা নিচু হয়ে যায়। এর জন্য আমরা থেরাপি দেই। অনেক সময় আমরা সার্ভিক্যাল কলার রিকমেন্ড করি, কিন্তু সার্ভিক্যাল কলার আরো দুর্বল করে দেয় ঘাড়ের মাসেলগুলোকে অনেকদিন ব্যবহার করার পরে। আমরা অনেক সময় মাসেল রিল্যাক্সেন্ট যেমন ব্যাকলোফেন বা ফ্লেক্সোরিল এইগুলো দেই, আর থেরাপি দেই। এগুলো দিলে কাজ করে। আমাদের ওনার কাছে জিজ্ঞাসা করতে হবে ওনার কি ঘাড়ে ব্যথা আছে কিনা। যদি ব্যথা থাকে তখনও মানুষ মাথাটা নিচু করে রাখতে চায়, কারণ ব্যথাটা এড়িয়ে যাওয়ার জন্য। এইগুলো প্রশ্ন করে তারপরে ফিজিক্যাল থেরাপিটা কন্টিনিউ করলে দেখা যাবে যে উনি আবার মাথাটা উপরের দিকে ধরে রাখতে পারবেন। কিন্তু আপনাদের জানতে হবে ওনার স্পাস্টিসিটি হয়েছে কিনা। যদি স্পাস্টিসিটি হয় তাহলে ওই যে ফ্লেক্সোরিল অথবা ব্যাকলোফেন আমরা দেই। যদি সেগুলো কাজ না করে তখন আমরা অনেক সময় বোটক্স ইনজেকশন দেই। তখন সেটা ওই মাসেলটাকে একটু রিল্যাক্স করে দেয়, তখন মানুষ মাথাটাকে উপরের দিকে ধরে রাখতে পারে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর মৃধা। আমরা চলে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। বিরতির পরে আপনাদের সাথে আবার ফেরত আসবো। দর্শক অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আমাদের সাথে থাকবে। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফেরত আসছি টিভেন ওয়েলনেস এর আজকের আলোচনা ভিটামিন বি ডেফিসিয়েন্সি। আমাদের সাথে আছে নিউরোলজিস্ট ডক্টর দেবাশিস মৃধা। ডক্টর মৃধা, আপনি বলছিলেন নিউরোপ্যাথির সাথে ভিটামিন বি ডেফিসিয়েন্সির যে একটি ক্লোজ রিলেশন, সেটি সম্পর্কে আপনি আলোচনা করুন। হ্যাঁ, নিউরোপ্যাথি এটা একটা স্পেশাল টাইপস অফ নিউরোপ্যাথি। আমরা যখন নিউরোপ্যাথি হয় এবং স্পাইনাল প্রবলেম হয় তখন আমরা এটাকে বলি কম্বাইন্ড স্পাইনাল সেরিবেলার ডিজেনারেশন। কিন্তু এটা প্রথম দিকে যে সিমটমটা নিয়ে আসে সেটা হলো টিংলিং, নামনেস সেন্সেশন ইন ফিট। দ্যাট ইজ দ্য মোস্ট কমন সিমটম। সামটাইম ওরা আসে যখন তারা ব্যালেন্সটা একটু অফ হয়ে যায়, পড়ে যায়, এই ধরনের সিমটম নিয়ে। এবং ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে এটা হয় সাধারণত। অনেক সময় আমরা দেখি থায়ামিন ডেফিসিয়েন্সিতে এটা হতে পারে। যেমন যারা অ্যালকোহলিক, তাদের যারা খুব ড্রিঙ্ক করে তাদের একটা অসুবিধা হয়, তাদের থায়ামিনটা চলে যায় শরীর থেকে, তখন তাদের মেমোরি প্রবলেম হয় এবং নিউরোপ্যাথিও হয়। সুতরাং ভিটামিন B1 এবং B12 দুটো ডেফিসিয়েন্সিতে, এবং B6 ডেফিসিয়েন্সিতেও হয়। অনেক সময় দেখা যায় B6 ডেফিসিয়েন্সিতে আমাদের মেমোরি প্রবলেমটা আরো বেশি হয়। ইমিডিয়েট রিকল যে আমরা বলি, মানে হঠাৎ করে ভুলে যাওয়া, সেই মেমোরির প্রবলেম হয় B6 ডেফিসিয়েন্সিতে। তখন আমরা B6 দিয়ে ট্রিট করি, এবং থায়ামিন যাদের ডেফিসিয়েন্সি আছে হয়, যারা অ্যালকোহলিক, তাদের আমরা থায়ামিন দিয়ে ট্রিট করে থাকি। এবং থায়ামিন ডেফিসিয়েন্সি হলে এই নিউরোপ্যাথিটা একটু অন্য রকমের হয়। তাদের হয় বার্নিং পেইন, তাদের ফিটে বার্নিং পেইন হয় খুব বেশি। B12 ডেফিসিয়েন্সি হলে তাদের নামনেস, টিংলিং হয় বা ঝিঝি ধরে বেশি। আর B6 ডেফিসিয়েন্সি হলে তাদের দুটোই হয়, তাদের খুব পেইনফুল নিউরোপ্যাথি হয়, তাদের খুব পেইন হয়। সুতরাং আমরা ট্রিট করতে চাই এই তিনটেই ট্রিটমেন্ট ভিটামিন বি কমপ্লেক্স, কিন্তু আমরা আলাদা করে অনেক সময় দেই। B6 আবার ওভারডোজ করলেও অনেক সময় পেইনফুল নিউরোপ্যাথি হতে পারে। এটা সাধারণত স্মল ফাইবার আছে আমাদের নার্ভের ভিতরে, সেই ফাইবারটা আস্তে আস্তে শুকিয়ে যায় বা মরে যায়, এই জন্য এই নিউরোপ্যাথিটা হয়। ধন্যবাদ। আপনি বলছিলেন যে পেশেন্ট আসলে কমনলি দেখা যায় যে কমপ্লেনটা করেন যে আমি ভুলে যাচ্ছি, ইমিডিয়েট মেমোরি লস, যে এই মুহূর্তে সে কলমটি কোথায় রাখলেন অথবা ফোন কোথায় রাখলেন, কিন্তু এই মুহূর্তে মনে করতে পারতেন না।
এছাড়া আর কি কি ধরনের কমন কমপ্লেইন নিয়ে পেশেন্ট আসেন? হ্যাঁ, আমাদের যাদের মানে ভিটামিন বি এর ডেফিসিয়েন্সি আছে, তাদের মূলত কমপ্লেন থাকে যে খুব টায়ার্ড, ফেটিক অ্যান্ড টায়ার্ডনেস, দুর্বল, ভুলে যায়। তারা বলে যে আমরা ভুলে যাচ্ছি কোথায় কি রাখছি, ওই যে বলে ব্যালেন্সটা একটু অফ হয়ে যাচ্ছে, টিংলিং নামনেস হচ্ছে, ঘুমোতে পাচ্ছি না, এনার্জি নেই, মানে শক্তি পাচ্ছি না। তারপরে অনেক সময় আমাদের এও আছে যারা কমপ্লেন করে যে তারা ডিপ্রেশন হয়ে যাচ্ছে, ডিপ্রেসড ফিল করে অনেক সময়। এই ধরনের বিভিন্ন কমপ্লেন নিয়ে আসে। তা আমাদের ফোকাস করতে হয় যে কোনটা মানে ভিটামিন বি এর জন্য হতে পারে, কারণ এটা অনেক ধরনের নিউরোলজিক্যাল কমপ্লেন নিয়ে এলেই আমরা ভাবি এদের কারোর B12 বা B6 বা B4 B1 ডেফিসিয়েন্সি রয়েছে বা অন্য কোনো ডেফিসিয়েন্সি রয়েছে। কারণ যখন তারা বিভিন্ন ধরনের কমপ্লেন নিয়ে আসে তখন এটা কোনো রোগের ভিতরে পড়ে না, একটা ক্লাসে আমরা নিয়ে যেতে পারি না, তখন আমরা এই ডেফিসিয়েন্সিটাকে খুঁজে বের করতে চাই। অনেকে আছে ওই যে ক্রনিক ফেটিক সিমডম নিয়ে আসে, আমরা কিচ্ছু খুঁজে পাই না। অনেকে আসে যে ফাইব্রোমায়ালজিয়া নাম করে একটা রোগ আছে, তারা পেইনটা বেড়ে যায়, পেইন সেন্সিটিভিটিটা তারা বেড়ে যায়। তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে তাদেরও ভিটামিন ডেফিসিয়েন্সি আছে বলে, তাদের নার্ভটা নষ্ট হয়ে গেছে বলে বা সেন্সিটিভ হয়ে গেছে বলে তারা পেইন সেন্সিটিভিটিটা বেড়ে গেছে, এই জন্য তাদের ফাইব্রোমায়ালজিয়া হয়। এইগুলো হলে আমরা সাধারণত চেক করি যে কোন ভিটামিনটা ডেফিসিয়েন্সি আছে। যদি নাও থাকে তখন আমরা অনেক সময় ভিটামিন দিয়ে ট্রিট করি এবং দেখি বেশ একটু উন্নতি হচ্ছে। প্রথমে যে উন্নতি হবে তা না, কিন্তু আমরা আবার 10%। আমাদের একজন দর্শক আছে, চলে যাচ্ছি দর্শকের প্রশ্নে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আছেন আপনার হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমার ডান হাতে ব্যথা আর হাতে অবশ অবশ লাগে, রাতে ঘুমানোর সময় এই সমস্যাটা বেশি হয়। আচ্ছা, হাতে ব্যথা এবং রাতে ঘুমোতে অসুবিধা হয়। হ্যাঁ, উনি বলেছেন ডান হাতে। ডান হাতে এই ব্যথা, ব্যথাটা এখন আপনার কি বাম হাতে প্রায়ই হয়। হাতটা ঝিঝি ধরে না শুধু ব্যথা? হ্যাঁ 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 হ্যাঁ, হাত ঝিনঝিন করে, অবশ হয়ে যায়, ভার হয়ে যায়। আমি আর শুনতে বলছে পাচ্ছি। হ্যাঁ, ওনার হাত শীত করে, অবশ্যই হাত ভার হয়ে যায় এবং রাতে ঘুমানোর সময় তার ব্যথাটা বেশি, তাই বলছেন। তাহলে আপনাকে চিন্তা করতে হবে, যেহেতু শুধু হাতে হচ্ছে, ঘাড়ে হচ্ছে না বা নেকে হচ্ছে না তখন, এবং রাতে হচ্ছে, হয়, আপনাকে এখন ঘাড়ে। ধরে নিতে হবে যে আপনার কার্পাল টানেল সিনড্রোম বা এই ধরনের কিছু রয়েছে। যদি মানে সকালে যদি ঘুম থেকে ওঠার পরে হাতটা ঝিঝি ধরে আছে, ব্যথা লাগছে, হাতটা খুলতে অসুবিধা হচ্ছে, তাহলে আপনাকে একটা টেস্ট করাতে হবে, ইএমজি। সেখানে ধরা পড়বে হয়তো কার্পাল টানেল রয়েছে। আর যদি এমনি শুধু ব্যথাই করে, আর্থ্রাইটিসের ব্যথাটাও অনেক সময় রাতে বেড়ে যায়, তখন আপনার হাতের আঙুলের গিরায় কবজিতে বা এলবোতে যদি ব্যথা করে বা শোল্ডারে যদি ব্যথা করে, তাহলে ধরে নিতে হবে আপনার আর্থ্রাইটিস হয়েছে এবং সেইভাবে ট্রিট করতে হবে। যদি কার্পাল টানেল হয় তখন আপনি একটা রিস্ট স্প্লিন ব্যবহার করতে পারেন, সেটা আপনার বেশ কাজ দেবে। এই যে আমরা আজকে যে ভিটামিনগুলো নিয়ে কথা বলছি, এই বি কমপ্লেক্স খেলেও একটু উপকার হয়, ততটা না কিন্তু বেশ একটু উপকার হয়। আপনি এটাও খেয়ে দেখতে পারেন। এইভাবে আপনি চেষ্টা করুন, কিন্তু আপনার ডাক্তারের কাছে বললে ওনারা আপনাকে একটা টেস্ট করাবে, সেটা হলো ইএমজি, এবং তখন আমরা ডেফিনেটলি ডায়াগনোস করতে পারবো যে আপনার সত্যিকারে কার্পাল টানেল আছে না অন্য কোনো নার্ভ ড্যামেজ আছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমাদের সাথে আরো একজন দর্শক আছে, সুপ্রিয় দর্শক, আমাদের সাথে পরিচয় দিয়ে। হ্যালো, আমি তো দিলাম পরিচয় ওনার কাছে, আপনার কাছে আবার দেখতে হবে। একটু জোরে বলুন। দর্শক, আপনার প্রশ্নটি করুন। আপনি দেখি বড় জায়গায় কথা বলে, আপনি আগে বললেন না। হ্যালো। হ্যালো, সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম। আপনার প্রশ্নটি করুন।
আমি মিশিগান থেকে বলছি, মোহাম্মদ হক। আচ্ছা, আমি ডাক্তার সাহেবকে একটা জিনিস জানতে চাই। আমি মাল্টিভিটামিন খেতে চাই, কোনটা হারাম এবং হালাল, কোনটা খাইলে ভালো হয়, একটা নামটা দিতে পারবেন? ডক্টর মৃধা, আপনি কি প্রশ্নটি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পেরেছি কোনটা হালাল এবং হারাম, কিন্তু কিসের জন্য বুঝতে পারি। উনি ভাইটামিন খেতে চাচ্ছেন, তো উনি জানতে চাচ্ছিলেন যে মাল্টিভিটামিনে হালাল এবং হারাম এরকম স্পেসিফিক কোনো আপনি জানেন কিনা, যেটা না, আমার এই ধরনের কোনো আইডিয়া নেই, সরি। এখানে একটা ব্যাপার রয়েছে, জিএমও কিনা, মানে জেনেটিক্যালি মডিফাইড প্রোডাক্ট থেকে আসছে কিনা। কিন্তু আপনি যদি হালাল হারাম চান, তাহলে আপনি দেখতে পারেন যে ওই ভাইটামিনগুলো ভেজিটেবল থেকে আসছে কিনা। যদি ভেজিটেবল থেকে না আসে তাহলে সেটা হারাম হবে। শুধু যদি উদ্ভিদ জাতীয় প্রোডাক্ট থেকে আসে তাহলে সেটা হালাল, কিন্তু যদি কোনো অ্যানিম্যাল প্রোডাক্ট থেকে আসে তাহলে ওটা হারাম হবে। আমাদের সাথে আর আছে দর্শক, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন। আসসালামু আলাইকুম, বলবো? জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন। জি আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়া, আমি যখন রাত্রে ঘুমোতে আসি তখন যখন বালিশে মাথাটা রাখি, তো একটু বাম কাঁধে শুলে আমার না পুরো মানে সিলিং ফ্যান লাইট মানে সব ঘুরতেছে। হ্যাঁ, তো এটা কি জন্য হচ্ছে আসলে আমি বুঝতে পারতেছিলাম না, যদি একটু বুঝিয়ে বলেন তাহলে আমার একটু উপকার হয়। আসসালামু আলাইকুম। খুব ভালো প্রশ্ন। আপনার যে ব্যাপারটা রয়েছে সেটাকে আমরা বলি বিনাইন paroxysmal পজিশনাল ভার্টিগো। যখন আপনি বিছানায় শুয়ে পড়েন তখন আপনার কানের ভিতরে, আমরা বলি মধ্য কানে বা ভিতরের কানে একটা জায়গায় একটু স্টোন ফর্মেশন হয়, সেই স্টোনটা একটু মুভ করে আপনি যখন শুয়ে পড়েন। সেই মুভ করার জন্য এই আপনার যে ডিজিনেস বা ভার্টিগো হয়, এটা লাস্টিং করে অনেক সময় 1 মিনিট বা 2 মিনিট বা তার চেয়ে কম, তারপরে আস্তে আস্তে কমে যায়। আপনার আবার যখন উঠতে চান তখন এটা হতে পারে। এটা তেমন ডেঞ্জারাস কিছু না, কিন্তু আমরা সাধারণত এটার ট্রিটমেন্ট হলো একজন ফিজিক্যাল থেরাপিস্টের কাছে গেলে ওরা একটা ধরনের ট্রিটমেন্ট দেয় যেটাকে আমরা বলি ইপলি ম্যানুভার। ইপলি ম্যানুভার করলে এই স্টোনটাকে আমরা জায়গা মতো রেখে দিতে পারি, তখন এই ডিজিনেসটা চলে যায়। কিন্তু আবার 1 বছর পরে বা 6 মাস পরে আসতে পারে। কিন্তু আপনি এও করতে পারেন যে আপনি নিজেই এই থেরাপিটা করতে পারেন। আপনি ইন্টারনেটে যদি লেখেন বিনাইন paroxysmal পজিশনাল ভার্টিগো, এটা যদি লেখেন তাহলে ওরা ইউটিউবে এই ট্রিটমেন্টটা আপনাকে দেখিয়ে দেবে। এটা যদি করতে পারেন আপনি, তাহলে আপনার খুব সহজেই ভালো হয়ে যাবেন, কিন্তু আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর মৃধা। আমাদের সাথে আরো একজন দর্শক আছে, চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, পরিচয় দিয়ে। হ্যালো। হ্যালো, জি দর্শক, আমাকে শুনতে পাচ্ছেন? জি আমার নাম নাসরিন। আমি একটু ডক্টর মৃধা সাহেবের সাথে কথা বলতে চাইছিলাম। জি অবশ্যই, আপনার প্রশ্ন। আমার নাম নাসরিন। আমি আমার জন্য কথা বলতে চাই। আমার আম্মার মাথাটা একটু খাপে, ওটাকে ডক্টর বলে যে হেড ট্রমা। ওটার জন্য ডক্টর একটা মেডিসিন দিয়েছিল, কিন্তু মেডিসিনটা আম্মা নিতে পারে না। এটা আম্মা যদি খায় তখন ওনার বেশি করে ডিজিনেস হয়, কিন্তু ওটা ওনার যে পিসিপি উনি বলছে যে এটা নিউরো প্রবলেম। মাথাটা নড়ে কি বলেছেন? জি, মাথাটা নড়ে, ডক্টর ওটাকে বলে যে ট্রমা। এটাকে আমরা বলি টিটুবেশন। যদি শুধু মাথাটা নড়ে, আর ওনার বয়স যদি অনেক হয় তাহলে হয়তো পার্কিনসন হতে পারে। এই বয়সে অনেকেরই পার্কিনসন ডিজিজ হয়। এর জন্য যে ওষুধগুলো, যদি শুধু মাথাটা নড়ে তখন আমরা বলি এটাকে টিটুবেশন। এটার ট্রিটমেন্ট তেমন নেই, এটা ডেঞ্জারাসও না। যদি উনি খাওয়া দাওয়া করতে পারেন, এই মাথাটা ধরা নিয়ে ওরা এইভাবে একটু না 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 করে বা এইভাবে করে, এমন হতে পারে। যদি এমন হয় তাহলে আমরা এটা কিছু ভয়ের কারণ না। এটা সাধারণত ফ্যামিলিতে হয়তো ওনার মার ছিল,
এরকম হতে পারে। এক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট দেই প্রাইমিডন মেডিসিনটা একটু কঠিন, আমরা 50 মিলিগ্রাম দিয়ে থাকি। যদি উনি 250 দেয় তাহলে আমাদের বাংলাদেশিরা এটা সহ্য করতে পারবে না, কিন্তু 50 না, মিলিগ্রাম ওনাকে করে সহ্য করতে পারবে। 50 মিলিগ্রামে দিয়েছিল, কিন্তু উনি এটা খেতে পারেন না। তাহলে অন্য মেডিসিন এর ক্ষেত্রে আমরা অনেক সময় দেই, বলে কার্বিডোপা লেভোডোপা, যেটা মেডিসিনটা আমরা ব্যবহার করি পার্কিনসনের জন্য, কিন্তু অনেক সময় আমরা এই কারণে দিয়ে থাকি। অনেক সময় হেল্প করে। যদি সেটা না হেল্প করে তখন আমরা একটা মেডিসিন দিই ক্লোনাজেপাম, ভেরি লো ডোজ, খুব অল্প ডোজে আমরা দিয়ে থাকি। এর মানে এর ডায়াগনোসিসের জন্য আপনার করতে হবে, আপনি কোনো নিউরোলজিস্টকে দেখাতে পারেন, ওনারা একটা জি, এমআরআই আমি দেখিয়েছিলাম তো, করবে। উনি বললেন যে পার্কিনসন্স না ওনার, তাই ওনাকে প্রিমিডন ওই মেডিসিনটা 50 mg দিয়েছিলেন, কিন্তু উনি এটা নিতে পারছেন না, উনি খেতে পারেন না। নিতে পারছেন না। আমাদের না। আসলে একটাই মেডিসিন এটার জন্য। এরপরে যে মেডিসিনটা সেটা হলো সিনামেড বা কার্বিডোপা লেভোডোপা। এটা আমরা আপনি জিজ্ঞাসা করতে পারেন, উনি ট্রাই করতে পারেন। সেটাও যদি না কাজ করে তাহলে একটা মেডিসিন আছে ক্লোনাজেপাম। এটা আমরা সাধারণত প্রেসক্রাইব করতে চাই না, কারণ এটা এডিকটিভ অনেক সময়, আর বয়স্ক লোকদের আমরা দিতে চাই না। তবু এই মেডিসিনটা বেশ কাজ করে। এইগুলোই আমাদের মেডিসিন এর জন্য রয়েছে। আচ্ছা, আপনি আর এই যে আমি সেকেন্ড ভাইটামিনের অপশনে কথা আজকে বলছি না, ওনার জন্য এই ভাইটামিন গুলো B12 ইনজেকশন এবং বি কমপ্লেক্স যদি দেন মাঝে মাঝে, দেখবেন কিছুটা একটু ভালো হবে। যদিও এটা এই কন্ডিশনের জন্য ওষুধ না নয়, তবু বয়স্ক ভদ্রমহিলা তো একটু কাজ করবে। ধন্যবাদ আপনাকে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা চলে এসেছি আজকে আলোচনায় প্রায় শেষ পর্যায়ে। আমি আশা করছি যে আমরা আসলে ভাইটামিন বি ডেফিসিয়েন্সি এবং ভাইটামিন ডেফিসিয়েন্সি নিয়ে আপনার সাথে আরো বেশ কিছু আলোচনা করব অতি শীঘ্রই। আজকে আরো অনেক কিছু জানবার ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমাদের আর হাতে বেশি সময় নেই। তো বিদায়ের পূর্বে আমি আপনার কাছে সর্বশেষ প্রশ্ন হিসেবে জানতে চাইবো যে বিষয়টি দিয়ে আসলে আলোচনাটি শুরু করেছিলাম, যে এই মুহূর্তে বাংলাদেশে ভাইটামিন বি ডেফিসিয়েন্সি এবং বাংলাদেশি কমিউনিটিতেও একটি সাইলেন্ট প্যান্ডেমিকের মতো দেখা যাচ্ছে, যেখানে পেশেন্ট কমনলি যে কমপ্লেনটি নিয়ে আসছেন যে উনি ভুলে যাচ্ছেন। এটি আসলে একটি মহামারীর মতো দেখা দিয়েছে, কারণ খুব ইয়াং পেশেন্টদের ভিতরেও কিন্তু এই সমস্যাটি দেখা যাচ্ছে। তো আপনি বলছিলেন নানা রকম কারণ এবং কি করে সেটা আমরা প্রতিকার করতে পারি। তো আসলে যারা মেমোরি ডেফিসিয়েন্সি বা রিসেন্ট মেমোরি লস এরকম কমপ্লেন নিয়ে আসছেন এবং ভাইটামিন বি ডেফিসিয়েন্সি ডায়াগনোসিস হচ্ছে, স্পেসিফিক্যালি আপনি বলছিলেন ভাইটামিন B6 ডেফিসিয়েন্সি কথা, তো আপনি কি ধরনের ট্রিটমেন্ট প্রোভাইড করেন এবং রেসপন্স কিরকম আমরা পাচ্ছি, এবং শর্ট টার্ম এবং লং টার্ম ম্যানেজমেন্টের জন্য আপনি কি অ্যাডভাইস প্রোভাইড করবেন? খুব ভালো প্রশ্ন। এর ট্রিটমেন্ট খুব সহজ, কারণ যদি ভাইটামিন ডেফিসিয়েন্সির জন্য এটা হয়ে থাকে, আমরা সাধারণত রিকমেন্ড করি ভাইটামিন বি কমপ্লেক্স। প্রথম 1 মাস আমরা বলি বি কমপ্লেক্স প্রতিদিন একটা করে, তারপরে প্রতি এভরি আদার ডে একটা করে, এটা অনেক দিন ধরে চালিয়ে যাওয়ার জন্য। যদি তাদের সুযোগ থাকে তাহলে আমরা বলি B12 ইনজেকশন ওয়ান্স এ মান্থ, মাসে একটা করে। B12 ইনজেকশন এলে তেমন এর কোনো সাইড এফেক্ট তেমন আমরা এখনো খুঁজে পাইনি, সুতরাং আমরা রিকমেন্ড করি যাদের ফরগেটফুলনেস আছে তাদের জন্য এটা খুবই ভালো। লং টার্মের জন্য ভালো, শর্ট টার্মের জন্য ভালো, যাদের দুর্বলতা রয়েছে তাদের জন্য এটা ভালো। এই জন্য আমরা সাধারণত রিকমেন্ড করে থাকি, বিশেষ করে যাদের বয়স 50-এর উপরে হয়ে গেছে তাদের জন্য কোনো কন্ট্রা ইন্ডিকেশন নেই। যাদের অন্য কোনো রোগ রয়েছে, যাদের ডায়াবেটিস রয়েছে বা ক্রোনস ডিজিজ রয়েছে বা হাইপোথাইরয়েডিজম রয়েছে বা এই ধরনের অন্য কোনো ডিজিজ যদি থাকে, তাদের জন্য তো অবশ্যই এটা নেওয়া দরকার। এটা খুব সহজ ট্রিটমেন্ট, আর যেহেতু এর তেমন কোনো সাইড এফেক্ট নাই, এক্সেপ্ট B6 যদি আপনি খুব বেশি নিয়ে ফেলেন তখন এর সাইড এফেক্ট রয়েছে, সেই জন্য আমরা বলে থাকি। আর বি কমপ্লেক্সটাকে আমরা বলি এভরি আদার ডে নেওয়ার জন্য, প্রত্যেক দিন নয়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর মৃধা। আমি আশা করছি যে আপনার সাথে অতি শীঘ্রই ভিটামিন ডেফিসিয়েন্সি নিয়ে আরো বেশ কিছু আলোচনা আমরা করতে পারবো। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি স্বল্প সময় আপনাদের সাথে ভাইটামিন বি ডেফিসিয়েন্সি যে কমন সিচুয়েশন গুলো এবং কি ধরনের ট্রিটমেন্ট এবং জীবন লাইফস্টাইল ফলো করলে আপনি ভাইটামিন বি ডেফিসিয়েন্সি প্রিভেন্ট করতে পারবেন। আমরা
আপনাদের সাথে আরো অনেক ইনফরমেশন আলোচনা করবো অতি শীঘ্রই। আজকে এখানেই শেষ। আমাদের সাথে এতক্ষণ সরাসরি সংযুক্ত ছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক নিউরোলজিস্ট ডক্টর দেবাশিস মিথা। ডক্টর মিথা, আপনার মূল্যবান সময় এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করবার জন্য TVN24 এর পক্ষ থেকে আপনার কৃতজ্ঞতা। ধন্যবাদ শুধু দর্শক এবং শ্রোতা, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ হাফসা তোমাকে, এবং ধন্যবাদ TVN24 কে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে ভাইটামিন ডেফিসিয়েন্সি কিন্তু আসলে আমাদের ছোটখাটো সিমটম নিয়েই আমাদের ভিতরে উপস্থিত হয়, এবং আমরা কিন্তু খুব কমনলি দেখা যায় যে এগুলো এত বেশি নেগলিজেন্সি করে থাকি যে ভাইটামিন বি ডেফিসিয়েন্সির কারণ থেকে কিন্তু নিউরোপ্যাথির মতো কমপ্লিকেশন। সুতরাং আমরা চেষ্টা করব সচেতন থাকতে, আমরা কোনো সিমটম পাই আমরা ডিলে করে ডাক্তারের পরামর্শ নিব, এবং খুব সহজেই কিন্তু আসলে সাপ্লিমেন্ট নিয়ে এবং কিছু নিয়ম কানুন মেনে চলে, কিছু ফুড হ্যাবিট মেনে চলে আমরা কিন্তু আসলে এই ধরনের কমপ্লিকেশনকে প্রিভেন্ট করতে পারি। ধন্যবাদ, নিরাপদে থাকুন। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।